ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব 24। মিস্টার ফারহাদ আহমেদ খান, দ্য মোস্ট ফেমাস আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। এটা তো শুধুমাত্র প্রাতকালের জন্য। আসল ফারহাদকে চিনতে হলে তাকে রাতের আধারে দেখতে হবে। তাহলে তো সবাই জানতে পারবে যে ফারহাদ আহমেদ খান শুধু ফেমাস আর্কিটেকচার ইঞ্জিনিয়ার নয়, বরং সে একজন ফেমাস মাফিয়া লিডারও। তো যাই হোক, এখন নিশ্চয়ই ভাবছো আমি কে। হা হা হা। ফারহাদ, তুমি ভীষণ শার্প। এমনিতেই তোমাকে মাস্টারমাইন্ড বলে আখ্যা দেওয়া হয়নি। কিছুক্ষণ নীরব থেকে, শুনেছি তুমি নাকি কোনো এক সুন্দরী রমণীতে আসক্ত। আচ্ছা ইয়াং ম্যান, কেমন হয় যদি আমি তোমার মা বাবার মতো তাকেও তোমার থেকে আলাদা করে দিই, তাকে পাঠিয়ে দিই একদম না ফেরার দেশে, আবার করে দিই তোমায় একদম নিঃস্ব। কেমন হবে? ভালো হবে না? তুমি কি ভেবেছিলে তুমি আমার ওপর নজরদারি করবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? নো নো ইয়াং ম্যান, ইউ আর অ্যাবসলিউটলি রং। তুমি যেমন কানাডাতে আমার উপরে তোমার লোক লাগিয়ে রেখেছিলে, ঠিক তেমনি আমিও তোমার উপরে আমার লোক লাগিয়ে রেখেছিলাম। আর এতক্ষণে তো তুমি নিশ্চয়ই জেনে গিয়েছো যে আমি ফিরে আসছি। তাই সময় নষ্ট না করে চটজলদি যা করার করে নাও, আমার সব কেড়ে নেওয়ার আগেই। তখন রাত প্রায় 2:30। রাগে ফারাতের শরীর কাঁপছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। হাতে থাকা ছোট টেপ রেকর্ডারটা ছুঁড়ে মারল সোফার উপর। সকালে রুমে ফারিয়া প্রবেশ করতেই সে রুম থেকে ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যায়। ঠিক সে সময় তাদের বাড়ির একজন মেট তার কাছে একটা পার্সেল নিয়ে আসে। ফারহাদ পার্সেলটা হাতে নিয়ে ভ্রুকুসকে জিজ্ঞাসা করে, কে পাঠিয়েছে? স্যার, দরজা খোলার সাথে সাথেই একজন লোক আমার হাতে এটা দিয়েই চলে যায়। আমি পেছন থেকে অনেকবার ডাকলাম, কিন্তু সে আর পিছন ফিরে তাকালোও না, মাথা নিচু করে। দারোয়ান দেখেনি তাকে? আসলে স্যার, দারোয়ান ঘুমাচ্ছিল ওই সময়। মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে। ফারহাদ আর এক মুহূর্ত দেরি না করে দারোয়ানকে কাজ বরখাস্ত করে। দারোয়ান অনেক কান্নাকাটি করে যেন তাকে কাজ থেকে বরখাস্ত না করা হয়। মোটা অঙ্কের মাইনার চাকরি কতজনই বা ছাড়তে চায়, কিন্তু সে তো ফারহাদ, তার একটা কথাও সে শোনেনি। আর পার্সেল থেকে বের হয় এই টেপ রেকর্ডার। স্টাডি রুমে ঢুকে সেটা অন করতেই সে এইসব কথা শুনতে পায়। আর আওয়াজটা যে জাফরের সেটাও তার বুঝতে বাকি থাকে না। জাফর দেশে ফিরছে সেটাও ফারহাদ জানে, আর সুন্দরী রমণী মানে যে আসিল সেটাও ফারহাদ বুঝতে পেরেছে। ফারহাদ যে জাফরের কথায় ভয় পেয়ে গেছে তা কিন্তু একদম নয়। ফারহাদের রূপ অগ্নিমূর্তি ধারণ করেছে, রাগ যেন মাথায় উঠে নাচানাচি করতে শুরু করে দিয়েছে। জাফর তাকে কোন সাহসে হুমকি দিল, আর সেটা তাও তার অ্যাঞ্জেলকে নিয়ে। আর সেই রাগ নিয়েই সে রুমে প্রবেশ করে। আর তার রাগের নিশানা হয় আসিল। আসিলের ওপর রাগ ঝাড়তেই আসিল অধিকারের কথা টেনে আনে, আর সেটাই কাজ করে আগুনে ঘি ঢালার মতো। আসিলকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আসিলকে নিয়ে সে কোনো রকম রিস্ক নিতে চায় না। এই করে আসিলও সেফ থাকবে তার কাছে, আর আসিলের উপর অধিকার থাকবে তার, শুধুমাত্র তার। বর্তমান রাত প্রায় 2:30। আসিলকে রুমে শুয়ে দিয়ে তাকে মেডিসিন খাইয়ে তার মাথায় জলপট্টি দিতে থাকে। যখন সে দেখে আসিলের জ্বর কমে, তার শরীর থেকে ঘাম বেরাচ্ছে, তখন তাকে ভালো মতো শুয়ে সে স্টাডি রুমে চলে আসে। আর আবারও সেই রেকর্ডার অন করে। সোফাতে টেপ রেকর্ডারটা ছুঁড়ে মেরে চুল খামছে ধরে। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে তার মনের মধ্যে। জাফরকে সে আর কিছুতেই ছাড়বে না। আর আসিল তো তারই, তাকে সে রোজ কষ্ট দিবে, আবার কাছেও টেনে নিবে, কিন্তু দূরে যেতে দেবে না। ফারহাদ স্টাডি রুম থেকে বেরিয়ে তার রুমে প্রবেশ করলো। বিছানার কাছে গিয়ে মেঝেতে হাঁটু ভাঁজ করে আসিলের মুখোমুখি হলো। বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ঠোঁট উল্টিয়ে ঘুমাচ্ছে আসিল। শাড়ি তার বিশ্রী অবস্থা, কিছুটা শাড়ি হাঁটুর ওপর উঠে গেছে, তো কিছুটা পেট বুক থেকে সরে গেছে। আসিলের এই সেই অবস্থা দেখে এই ঠান্ডায়ও ফারহাদের কপালে ঘাম জন্মেছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে সে আসিলের শাড়ি ঠিক করে তাকে ভালোভাবে শুইয়ে দিল। আসিলের ঘুমন্ত অবস্থায় সে কোনো রকম ভুল করতে চাইছে না। ফারহাদ শান্তভাবে আসিলের দিকে তাকিয়ে আছে, আর নিজের মনে মনে বলছে, কি নিষ্পাপ তুমি অ্যাঞ্জেল। তোমাকে যতবার ভাবি যে কষ্ট দেব, তোমার বাবার কুকীর্তির শাস্তি তোমায় দেব, ততবারই যেন আমি নিজেই কষ্ট পাই। তোমার চোখের পানি আমার হৃদয়কে যেন ক্ষতবিক্ষত করে। কখনো মনে হয় তুমি আমার খুব কাছের, আবার পরক্ষণে মনে হয় তুমি আমার কেউ নও। কেন কেন আমার এই অনুভূতি? কি নাম এই অনুভূতির? নাকি এটা শুধুমাত্র মোহ? ফারহাদ গিয়ে সোফায় বসে। সোফাতে তার ক্লান্ত শরীরে এলিয়ে দিয়ে তার মাদক লাগানো দৃষ্টি রাখে সামনের দিকে। বিছানায় শুয়ে থাকা আসিলের দিকে একমনে তাকিয়ে আছে সে তার নববধূর পানে। সকালের মিষ্টি রোদ জানালা ভেদ করে রুমে প্রবেশ করেছে। আসিল ভ্রুকুচকে পিটপিট করে চোখ খুলল, মাথা চেপে ধরে কোনো রকম উঠে বসলো। এদিক সেদিক তাকিয়ে দেখছে। মূলত সে বোঝার চেষ্টা যে
সে এখন কোথায় আছে। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর তার মন ভয়ে আঁতকে ওঠে, কেঁপে উঠল তার শরীর। কালকের কথা ভেবে সে এখন ফারহাদের বিয়ে করা বউ, এটা ভাবতেই তার চোখ টলমলে হয়ে যায়। আয়ানের কথা ভাবতেই তার মন আরো বেশি খারাপ হয়ে গেল। শরীর এখন ভীষণ দুর্বল লাগছে তার। কাল রাতে জ্বর এসেছিল আর ফারহাদ তাকে কোলে করে ছাদ থেকে রুমে তুলে নিয়ে আসে। কথাটি মনে পড়তেই আসিল দ্রুত তার দিকে তাকায়। না তার কাপড় চোপড় ঠিক আছে তা দেখে আসিল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাস্তবতা মেনে নিয়ে আসিল ধীর পায়ে বিছানা থেকে নেমে এলো। ফ্রেশ হতে সে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতেই তার চোখ পড়ে আয়নাতে। তাচ্ছিল্যে হাসে নিজের ওপর, নিজের বিধানের ওপর। নিজের দিকে ভালোভাবে তাকাতেই তার গায়ে জড়ানো শাড়িতে হাত বুলিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। কাল শাড়িটা ঠিকঠাকভাবে দেখাই হয়নি। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে বলল, শাড়িটা দেখে তো মনে হচ্ছে এটা বেশ পুরনো। কিন্তু শাড়িতে করা কাজ আর মডেল বেশ মনকাড়া, পুরনো হলেও খারাপ নয়। আচ্ছা, এই শাড়িটা কার হতে পারে? আসিল নিজেকেই প্রশ্ন করে ওঠে, কিন্তু উত্তর তার জানে না। তাই এই প্রশ্ন নিজের মনের মধ্যে রেখে দিল। কিছু একটা মনে করে আসিল সারা রুমে চোখ বুলালো আর মনে মনে বলে, ডেভিলটাকে তো দেখছি না। যাক, ভালোই হয়েছে, একটু শান্তির নিঃশ্বাস নিতে পারবো। আসিল ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখলো কালকের সমস্ত গহনা গুছিয়ে রাখা, রুম একদম পরিষ্কার। কালকে সে যা যা ভেঙেছিল সবগুলো আবার নতুন করে রাখা। আসিল ওয়াশরুমে ঢুকে পড়লো, দাঁত ব্রাশ করে গোসল করে নিল। কিন্তু বিপত্তি ঘটে যখন তার মনে পড়ে যে সে সাথে করে কোনো কাপড় নিয়ে আসেনি বাথরুমে। আসিল চোখ মুখ কুঁচকে কপাল চাপড়ালো। উফ আসিল, উফ! এই ভুলে যাওয়ার রোগ তোর কবে থেকে শুরু হলো? জীবনটা আমার তেজপাতা হয়ে গেছে। আসিল আগের দিনের মতো আবারও ফারাদের বাথরোব পরে নিয়ে বেরিয়ে আসে। গুটি গুটি পায়ে মাথায় হাত দিয়ে পায়চারি করতে থাকে সারা রুম জুড়ে। তার তো কোনো কাপড় নেই এখানে, সে এখন পরবে কি? পায়চারি করতে করতে একসময় আসিল থেমে যায়। রাগ আর কষ্ট একসাথে কাজ করছে। এক হাত মাথায় আর অন্য হাত কোমরে রেখে দীর্ঘশ্বাস ফেলল। কান্না পাচ্ছে তার ভীষণ। এরই মধ্যে ফারহাদ ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করে। তার চোখ যায় আসিলের ওপর, সে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। ফারহাদ হঠাৎ কথা বলা বন্ধ করে দেয়। ওপাশের ব্যক্তিটি হ্যালো হ্যালো করতেই থাকে। ফারহাদ ঘোর লাগা দৃষ্টি নিয়ে ধীর পায়ে হেঁটে অন্যমনস্ক আসিলের দিকে। তার নজর এখন বেহায়া হয়ে উঠেছে। সে হঠাৎ নিজের বাঁ হাতের দুই আঙুল দিয়ে আসিলের উন্মুক্ত গলা থেকে বক্ষবাস পর্যন্ত স্থানে একবার লম্বা স্লাইড করে। অন্যমনস্ক আসিল যেন বাস্তবে ফেরে, কারোর অবাঞ্ছিত স্পর্শ পেয়ে চমকে ওঠে। ফারহাদের হাত জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বুকের কাছের বাথরব আঁকড়ে ধরে পিছিয়ে যায় আর রাগান্বিত কণ্ঠে বলে, এটা কি ধরনের অসভ্যতা? ফারহাদ ফোন কেটে ঘাড় কাত করে বাঁকা হাসি দিয়ে ভাবলেশীনভাবে বলে, আমার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকলে আমি তো এরকমই করব। আসিল রাগে ফুঁসতে দাঁত পিষে বলল, তো আমি কি পরবো? কোনো কাপড় তো নেই এখানে আমার। ফারহাদ ঠোঁট বাঁকিয়ে আসিলকে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে এক ভুরু উঁচু করে দুষ্টু কণ্ঠে বলে, তোমাকে কিন্তু এই কাপড়েও খারাপ লাগছে না। ফারাদের কথায় আসিল থমথমে খেয়ে যায়। ফট করে নিজের দিকে তাকিয়ে বাথটব ধরে টানাটানি করতে করতে মিহি কণ্ঠে বলে, অসভ্য। আসিল কথাটি আস্তে করে বললেও ফারাদ তা স্পষ্ট শুনতে পায়। আসিলকে টেনে কাছে নিয়ে আসে, কোমর ধরে নিজের সাথে মিশিয়ে আসিলের মুখের দিকে ঝুঁকে পড়ে। আসিলের গালে ও গলায় লেগে থাকা ভিজে চুল সরিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, তুমি হয়তো অসভ্যতার আসল মানে জানো না অ্যাঞ্জেল। অসভ্যতা আমি তো এখনও ঠিকভাবে শুরুই করলাম না, তাই এখন অসভ্যতামির আসল পরিচয়টা দিই। আসিল এবার থরথর করে কাঁপছে। নিজের কথায় সে নিজেই ফেঁসেছে, বারবার শুকনো ঢোক গিলছে। ভুল করেছে সে, ভীষণ রকম ভুল। আসিল সরে আসতে চাইলেও সে ব্যর্থ হলো। ফারহাদ প্রথমে আসিলের গলার কাছে না টেনে একটা নিঃশ্বাস টানে। আসিলের শরীরের সুঘ্রাণ তার কাছে দুনিয়ার সর্বোচ্চ নেশাকে হার মানায়। এবার তার চোখ যায় আসিলের নরম গোলাপি রাঙা অধরের দিকে, যেটা তাকে আহ্বান জানাচ্ছে নিজের কাছে আসতে। ফারহাদ আর এক সেকেন্ডও দেরি না করে আসিলের ঠোঁট আঁকড়ে ধরে উন্মাদের মতো কিস করতে থাকে। আসিল তার হাত ফারহাদের বুকে রেখে তাকে ঠেলছে, কিন্তু ফারহাদ তাকে ছাড়ার বদলে আরও শক্ত করে চেপে ধরে নিজের সাথে। ফারহাদের কিস এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। কিসের সাথে কামড়ও দিচ্ছে সে। আসিলের মন চাইছে চিৎকার করে কান্না করতে, কিন্তু সে সেটাও পারছে না। ফারহাদ এবার ঠোঁট ছেড়ে আসিলের গলায় নেমে আসে, ছোট ছোট বাইট চুমুতে ভরিয়ে দিচ্ছে সে। মাতাল অবস্থায় এখন সে আসিলকে আরও বেশি কাছে পাওয়ার নেশা তাকে জেঁকে ধরেছে। বাথটবের ফিতা খোলার জন্য উদ্যোগী হলেই আসিল ফারহাদের হাত চেপে ধরে। ফারহাদ এবার মুখ তুলে তাকায় আসিলের দিকে, দেখে আসিল ফুঁপিয়ে কাঁদছে।
ফারাদের তাকানো দেখে আসিল কান্নারত গলায় মাথা এপাশ ওপাশ নেড়ে না বোঝায় আর বলে, না না প্লিজ না। আসিলের কথায় ফারাদ থেমে যায়, ঠোঁট কামড়ে হাসে, নিজেকে খুব কষ্টে সামলায়। এইটুকুতেই এই অবস্থা? এরপরে কোনো কথা বলার আগে হাজারবার ভাববে। আসিলের কানে আলতো স্পর্শ করে ফিসফিসিয়ে বলল। আসিলকে টেনে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে তার চুল হেয়ার ড্রায়ার দ্বারা শুকিয়ে দেয়। আসিলও কোনো কথা বলছে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভীষণ লজ্জা লাগছে, তার সাথে রাগও হচ্ছে। চুল শুকানো হয়ে গেলে ফারহাদ ওয়ার্ড্রোব থেকে কিছু বক্স বের করে বক্সগুলি ড্রেসিং টেবিলের উপর রেখে তার মধ্যে থেকে একটা ছোট বক্স হাতে নিয়ে সেটা খুলে তার মধ্যে থেকে একটি রিং বের করে আসিলের বাঁ হাত টেনে তার রিং ফিঙ্গারে রিংটা পরিয়ে দেয় আর বলে, এই যে রিংটা পরালাম এটা যেন কোনোদিন খুলতে না দেখি, আর যদি কোনোদিন রিংটা তোমার আঙুলে না দেখি তো আজ যেটা অর্ধেক করে রাখলাম ওটা সেদিন পুরো করে দেব। তখন তোমার না প্লিজ না আমি শুনবো না, আর তার সাথে অন্য শাস্তি ফ্রি। আসিল ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, ঠোঁট কামড়ে ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের কোণা শক্ত করে ধরে। ফারহাদ আসিলের দিকে একটা সাদা পিঙ্ক কালারের কম্বিনেশন জামদানি শাড়ি তার সাথে আরও যাবতীয় এগিয়ে দিয়ে বলল, এটা কাল রাতেই ডিয়ার তোমার জন্য নিয়ে এসেছিল, আর বাদবাকি শপিং আমি করে আনবো। আসিল শাড়ি হাতে নিয়ে বলে, আমি শাড়ি পরতে পারি না। এরই মধ্যে দরজায় টোকা পড়ে। ফারহাদ দরজা খুলতেই ফারিয়া রুমে প্রবেশ করে, মুখে তার মিটিমিটি হাসি রেখা। ফারহাদ বিরক্তি নিয়ে বলে, কি হলো এইভাবে পাগলদের মতো হাসছিস কেন? আমার ইচ্ছা তাই। ফারহাদ চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে বলে, যাই হোক তোর ভাবিকে শাড়ি পরতে সাহায্য কর। বলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ফারহাদ। ফারিয়া এগিয়ে গেল আসিলের দিকে, তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়, সাথে একটা ডায়মন্ডের ছোট্ট নোজ পিন, হাতে স্বর্ণের চুড়ি। ওয়াও ভাবি, কি লাগছে তোমাকে? দাদাই তো পাগল হয়ে যাবে, হা হা হি। আচ্ছা এবার নিচে চলো, ব্রেকফাস্টের জন্য দেরি হয়ে যাচ্ছে। আসিল মুচকি হেসে ফারিয়ার সাথে নিচে চলে গেল। আসবো? হুম। খাবারের ট্রে নিয়ে আয়েশা রুমে প্রবেশ করলো। আয়ন বিছানায় পা ঝুলিয়ে চুপচাপ বসে আছে, দৃষ্টি তার মেঝেতে সীমাবদ্ধ। আয়েশা নিঃশব্দে আয়নের পাশে বসে কাঁধে হাত দিতেই আয়ন চমকে উঠে পাশে তাকাতেই যখন আয়েশাকে দেখলো তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। কি হয়েছে বলুন তো আপনার? ব্রেকফাস্টের জন্য নিচে আসলেন না? মা খাবার পাঠিয়েছে আপনার জন্য, খেয়ে নিন প্লিজ। আয়েশার কথায় আয়ন ক্ষীণ হেসে বলে, তুমি খাইয়ে দাও। আয়েশাও মুচকি এসে খাইয়ে দিতে লাগলো। কালকে সমস্ত ঘটনার পর আয়েশা আয়নকে আর বাড়ি যেতে দেয়নি, সে আয়নকে সোজা নিজেদের বাড়ি নিয়ে আসে। খাওয়ানোর পর আয়েশা চলে যেতে গেলে আয়ন পেছন থেকে আয়েশাকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দেয় আর শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে। আয়েশা প্রথমে ঘাবড়িয়ে গেলেও পরে সে আয়নকে পরম আবেশে জড়িয়ে ধরে, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করে, আয়ান আপনি ঠিক আছেন? না আয়েশা, আমি একদম ঠিক নেই, কষ্ট হচ্ছে, আসিলকে নিয়ে ভীষণ টেনশন হচ্ছে। আপনি কি খুশি নন বনুর জন্য, নাকি ফারহাদকে আপনার পছন্দ নয়? আয়েশা, ফারহাদ ভালো ছেলে, কিন্তু আমি কোনোদিন চাইনি তার সাথে আমার বোনের বিয়ে হোক। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে আয়েশা, আমি ফারহাদের ওপর অনেক তদন্ত করেছি, আর যে কয়টা মার্ডার কেস নিয়ে আমি পর্যালোচনা করেছি তার বেশিরভাগ কেসের সাথে ফারহাদের একটা কানেকশন আছে। এসব কি বলছেন আপনি? কিসের কানেকশন? দেখো আয়েশা, ফারহাদ মারাত্মক রকম ব্রেনি ছেলে। সে যা কাজ করে ভেবেচিন্তে করে। যেখানে আমরা আমাদের বেস্ট দিয়ে সেই মারাত্মক রকম আসামিদের ধরার চেষ্টা করেছি, কিন্তু তাদের হাতের নাগালে পাইনি, আর পেলেও বা তারা আমাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে, ঠিক সেখানেই ফারহাদ তাদেরকে আমাদের হাতে তুলে দিয়েছে, আর সেটা খুব সহজেই। যেমন নারী পাচারকারী, ড্রাগ পাচারক বা কালো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এদের মধ্যে যারা পালিয়েছিল তাদের তারপরের দিন লাশ পাওয়া যেত। আর আমার মনে হয় ওইসব মার্ডারের পিছনে ফারহাদের হাত আছে, কারণ ওইসব ক্রিমিনালদের ধরা ছোট কথা না। তাহলে আপনারা ওনাকে ধরেন না কেন? আর যদি বা ফারহাদ তাদের মেরে থাকে তাহলে খারাপ কি? তারা তো এমনিতেও বাজে লোক। আয়েশা, ফারাদ খুবই চালাক চতুর, শার্প এবং মাস্টার মাইন্ড প্রকৃতির। তার কাজ একদম নিখুঁত। আমাদের সন্দেহ অনুযায়ী সে মার্ডার করলেও কখনো কোনো ক্লু রেখে যায় না, তাই আমরা তাকে ধরতেও পারি না। আর পাগল, সেই সব ক্রিমিনালদের মেরে দিলে আমরা তাদের পিছনের আসল ব্যক্তিকে ধরবো কী করে? একবার মেন লিডারকে ধরতে পারলে এইসব বাজে কাজ আর বাজে লোক দুটোই বন্ধ, বুঝলে? আয়েশা ঠোঁট উল্টিয়ে চিন্তিত গলায় বলল, হুম বুঝলাম, কিন্তু আপনি আসিলের ওপর রাগ করে থাকবেন না প্লিজ। আমি ওর ওপর রাগ করে নেই আশু। জীবনের প্রথমবার বোনের সাথে আমি অপরিচিত মানুষের মতো কথা বলেছি, ওর কান্নার কারণ হয়েছি, ওকে নিয়ে আমি ভীষণ চিন্তিত আশু, ভীষণ চিন্তিত।
কারণ আমি জানি ফারাদ শুধুমাত্র একটা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার নয়, বরং সাথে একটা মাফিয়া লিডারও। শেষের কথাটি মনে মনে বলে আয়ন আয়েশাকে নিজের সাথে জড়িয়ে ধরে মাথা রাখে আয়েশার কাঁধে। আয়েশাও আর বাধা দেয় না, সে জানে আয়নের অবস্থা এখন কেমন, সেও আয়নের মাথায় হাত বুলাতে থাকে। নানু, ফারিয়া, আসিল, রেজওয়ান বসে আছে ডাইনিং টেবিলে, মাথা নিচু করে চুপচাপ সবার কথা শুনছে আসিল। সবাই তাকে কত আপন করে নিয়েছে, কত ভালোবাসে তাকে, এটা তাদের কথাবার্তাতে বোঝা যাচ্ছে। কিন্তু আসিল, যেখানে সে নিজের স্বামী হিসেবে ফারহাদকেই মেনে নিতে পারছে না, সেখানে তার কাছের মানুষ গুলিদের আপন করে নেওয়া তো অনেক দূরের কথা, কিন্তু আসিলের ভালো লাগছে এটা ভেবেই যে এরা ফারাদের মতো না, তার থেকে অনেকটা আলাদা। ভাবি, ভাবি, ও ভাবি, কোথায় হারিয়ে গেলে? ফারিয়ার কথায় আসিল থতমত খেয়ে যায়, মাথা তুলে উৎফুল্ল কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ বলো। রিল্যাক্স পড়ি, এত ঘাবড়ানোর কিছু নেই, ফারাদ চলে আসছে, খাওয়া শুরু করো। নানুর কথায় আসিল তার পাশে তাকিয়ে দেখল ফারহাদ আর চোখে তাকিয়ে আছে তার দিকে। আসিল তাড়াতাড়ি চোখ সরিয়ে এক চামচ খাবার মুখে তুলে নেয়। খেতে তার একদম ভালো লাগছে না, আয়েন আয়েশার কথা ভীষণ রকম মনে পড়ছে।